তো আমি চলে আসলাম আপনাদের কাছে নতুন একটা এপিসোড নিয়ে, তার মানে নতুন একটা স্টোরি আপনারা শুনতে পাবেন। তো শুরুতেই বলে রাখি, গত সপ্তাহে আমরা কিন্তু 2টা এপিসোড করতে পারিনি। আসলে আমাদের রেকর্ডিংয়ে কিছু প্রবলেম ছিল এবং ভিডিও মেকিংয়ের ক্ষেত্রে মানে এডিটিংয়ের কিছু সমস্যা হয়েছিল, যার কারণে আমরা একটা স্টোরি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এবং সেটা ছিল শুক্রবারে। তো এই সপ্তাহ থেকে আমরা চেষ্টা করব আগের মতোই বৃহস্পতিবারে এবং শনিবারে স্টোরি শেয়ার করার। তো আমি চলে যাচ্ছি আজকের ঘটনাতে। তবে আপনারা যারা আজকে নতুন আমাদের চ্যানেলে, তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর ঘটনাটি শুনতে শুনতে একটা লাইক বাটনে হিট করবেন, যাতে আমাদের স্টোরিগুলো আরও বেশি মানুষের কাছে পৌঁছে যায়। এবং সেই সাথে যদি সম্ভব হয় প্লিজ আপনারা একটা কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আজকের ঘটনাটি। তাহলে আমি চলে যাচ্ছি, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। আমি সরাসরি আজকের যে ঘটনা সেই ঘটনা নিয়ে আসলাম। তো আমাকে আমাদের ফেসবুক যে পেজ আছে সেখানে লিখেছেন একজন এমডি সিয়াম নামে। তো তিনি বলেছেন এই ঘটনাটি ওনার জীবনে ওনার সাথে ঘটা এবং বাস্তব সত্য একটা অভিজ্ঞতা বলা যায়। এবং তিনি বলেছেন আমার মতো করে আমি যাতে আপনাদের সাথে শেয়ার করি। আমি চেষ্টা করব সিয়ামের পুরো অভিজ্ঞতা বা সিয়ামের সাথে ঘটা এই কাহিনীটি আপনাদের সাথে আমার মতো করে শেয়ার করার। তো মূলত এই ঘটনাটি ঘটে 2018 সালের দিকে। এবং সিয়ামের পরিচয়টা আমি একটু দিয়ে নিই, কারণ তিনি এখানে উল্লেখ করেছেন তিনি ময়মনসিংহ জেলার গফরগাঁও থানায়, ওখানে ওনার বাড়ি, কিন্তু উনি পড়ালেখা করেন টাঙ্গাইলে থেকে। তো 2018 সালে যখন তিনি গ্রামের বাড়িতে যান তখনই মূলত ওনার সাথে এই ঘটনাটি ঘটে। তো সেই সময়কালে তখন ওই যে ইন্ডিয়ার যে আইপিএল আছে সেই ম্যাচগুলো চলতেছিল, খেলা চলতেছিল। তো সিয়াম সে চিন্তা করে সে খেলা দেখবে, কিন্তু তাদের বাড়িতে ওইরকম ব্যবস্থা না থাকায় সে এবং তার এক চাচাতো ভাই দুইজনে মিলে চিন্তা করে তাদের গ্রামে একটা জায়গা ছিল, একটা দোকান ছিল আসলে চায়ের দোকান। তো সেখানে গিয়ে তারা রাতের বেলা খেলা দেখবে। ওই দোকানটার কথা একটু বলে রাখি, ওই দোকানটা তাদের বাড়ি থেকে 1-1.5 কিলোমিটার দূরে, আমার মোটামুটি বলা যায় হেঁটে গেলে 10-15 মিনিট লাগে, এরকম একটা দূরত্বে আর কি। তো যাই হোক, তারা খেলা যেহেতু দেখবে তারা সেই চিন্তা করে রাতের খাওয়া দাওয়া করে সেখানে চলে যায় এবং খেলা দেখতে থাকে আর কি। তো খেলা যখন শেষ হয় তারা দোকান থেকে বের হয় বাড়ি যাওয়ার জন্য, এবং মোবাইলটা বের করে দেখে প্রায় রাত 12টার বেশি বেজে গেছে। তো তখন তারা বলে রাত তো অনেক হয়ে গেল, আমাদের দ্রুত এখন বাড়িতে যেতে হবে, না হলে বাড়ির যে মানুষজন তারাও একটু বকাঝকা করতে পারে আর কি। তো বলে রাখি সিয়ামের যে চাচাতো ভাই তার নাম ছিল তাপসির। তো সিয়াম তাপসিরকে বলে চলো আমরা একটু দ্রুত বাসায় চলে যাই। এখন বলে রাখি তাদের বাসায় যাওয়ার সময় 2টা কবরস্থান পড়ে, এবং এই জায়গাগুলো কিন্তু তাদের আগে থেকেই পূর্ব পরিচিত, তারা সেই রাস্তা দিয়ে আসা যাওয়া অনেক করেছে ছোট থেকেই, সবকিছু জানাশোনা আর কি। তো তারা তাদের ফোনের যে ফ্ল্যাশ লাইটসগুলো ছিল সেগুলো জ্বালিয়ে তারা হাঁটতেছিল। এভাবে একটা সময় তারা প্রথম যে কবরস্থানটা পড়ে তাদের বাড়িতে যেতে, সেই কবরস্থানটা তারা পার করে চলে আসে, কোনো সমস্যা হয়নি, সবকিছু একদম স্বাভাবিক। দ্বিতীয় কবরস্থানটা যখন তারা পার করবে, মানে পার হয়ে চলে আসবে, এমন সময় তারা অদ্ভুত একটা জিনিস লক্ষ্য করে। তারা দেখে কবরস্থানের সাইড থেকে একটা কালো রঙের বিড়াল বের হয়ে আসে, এবং বিড়ালটা তাদের পাশ ঘেসে ঘেসে, মানে তাদের সাথে তাল মিলিয়ে সামনে পেছনে এরকম করে তাদের সামনে সামনে হাঁটতেছে। তো তারা চিন্তা করে হয়তো কোনো বন বিড়াল হতে পারে, বা গ্রামে এরকম বিড়াল থাকতেই পারে, বাইরে এটা অস্বাভাবিক কোনো কিছু না। তো তারা স্বাভাবিকভাবে নিয়ে হাঁটতে থাকে। সেই সময়কালে কিন্তু খুব কুয়াশা পড়তেছিল, শীতকাল। তো গ্রামে আপনারা জানেন অনেক বেশি শীত পড়ে, অনেক বেশি কুয়াশা হয়, যার কারণে মানে চারপাশ এত বেশি ঘন কুয়াশায় ঢেকে গিয়েছিল, সব কিছু মিলিয়ে নির্জন নিশুতি একটা পরিবেশ। এবং ঘন কালো কুয়াশার মধ্য দিয়ে তাপসির এবং সিয়াম তারা হেঁটে চলতেছে, সাথে তাদের আশেপাশে ঘুরতেছে সেই কালো বিড়ালটি। তো এভাবে বেশ কিছুক্ষণ ওরা হাঁটে, আস্তে আস্তে তারা বাসার দিকে এগিয়ে আসতে থাকে। তখনও মোটামুটি বাসার থেকে কিছুটা দূরত্বে তারা। সমস্যাটা হয় কি, একটু পরে তারা একটা গাছ ছিল সেই কবরস্থানটা পার হয়ে সামনে গেলে, সেই গাছটার নিচে যখন আসে ঠিক
তখনই কে জানি মানে সিয়াম আসলে চোখে দেখেনি কে বা কুত্তেকে এই জিনিসটা ঘটলো। সে দেখলো তার যে চাচাতো ভাই তাপসির তাকে মানে কেউ জানি পেছন থেকে টেনে ধরলো। তো এরকম যখন ফিল হলো তাপসির একটু করে আটকে গেল, আবার সে একটু গা চারা দিয়ে হাঁটা দিল। তো তারা এবার মানে মোটামুটি একটু তাদের মধ্যে একটু ভয় কাজ করা শুরু হয়। এবং আরেকটু এগিয়ে যেতে না যেতে সিয়াম শুনে পেছন থেকে তাকে কেউ জানি নাম ধরে ডাকতেছে। তো সিয়াম তাপসিরকে বলে, ভাই তুই কি শুনলি যে আমার নাম ধরে কে জানি ডাকলো? তো তখন তাপসির বলে, কই না তো, আমি তো কিছু শুনলাম না, তুই মনে হয় মানে ভুল শুনতেছস, এরকম করে বলে সিয়ামকে। তো তারা মোটামুটি এটা নিয়ে একটু কি বলা যায় দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে যায় কি করতেছে আসলে তাদের সাথে। তারপরও তারা নিজের সাহস ধরে রেখে তারা বাড়ির দিকে আগাতে থাকে। এমন সময় তাদের সাথে অদ্ভুত একটা ঘটনা ঘটে বা অদ্ভুত একটা জিনিস তারা ফিল করতে পারে। আমি আগেই বলেছিলাম সেই সময়কালে কিন্তু খুব বেশি শীত পড়তেছিল এবং ঘন কুয়াশায় চারপাশ অনেক ডেকে গিয়েছিল। এমন সময় খুব গরম একটা হাওয়া বা গরম একটা ব্যবসা, গরম একটা হাওয়া তাদের শরীরে এসে ধাক্কা লাগে। এই হাওয়াটা বা এই বাতাসটা যখন তাদের গায়ে ধাক্কা লাগে তারা আসলে দুইজনেই খুব বেশি ভয় পেয়ে যায়, কারণ এই শীতের মধ্যে কিভাবে এত গরম বাতাস আসবে বা এটা তো কোনোভাবেই সম্ভব না। তো এই গরম হাওয়াটা যখন বা বাতাসটা যখন তাদের গায়ে ধাক্কা দেয় বা ধাক্কা লাগে, এবার তারা খুব বেশি ভয় পেয়ে যায় এবং তারা চিন্তা করে তারা দ্রুত যে কোনোভাবে বাসার দিকে চলে যাবে। এই চিন্তা করতে না করতেই ওই যে তাপসিরকে বলেছিলাম একটু আগে পেছন থেকে কে জানি ধরে রাখলো, এমনভাবে আবারও তাপসিরকে কেউ জানি পেছন থেকে ধরে রাখলো, তার জামা ধরে টানতেছে। তো তাপসির সামনের দিকে আগাতে যাচ্ছে, কিন্তু তাপসিরকে কে জানি একটা অদৃশ্য শক্তি বা অদৃশ্য একটা জিনিস পেছন দিকে টেনে নিয়ে যেতে যাচ্ছে। সিয়াম সে কিন্তু ভয়ে অলরেডি মানে আত্মরা, সে কি করবে সে বুঝতে পারতেছিল না। সে কি তার চাচাতো ভাইকে বাঁচাবে নাকি টেনে আনবে সেটাও সে মানে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গিয়েছে তখন। তো তার মাথায় একটা বুদ্ধি আসে, সে ওই মুহূর্তে আজান দেওয়া শুরু করে ওই জায়গাটাতে। তো অদ্ভুত জিনিস হচ্ছে, সে যখন আজান দিচ্ছিল মানে আজান যতক্ষণ দিচ্ছিল বা আজানটা সে যতক্ষণ রিসাইট করতেছিল, সেই সময়কালে তাপসির সামনের দিকে একটু আগাতে পারে, মানে তার সাথে কোনো সমস্যা হয় না। যেই না সে আজানটা স্টপ করে মানে সিয়াম, তখনই তার যে চাচাতো ভাই তাপসির তাকে আবার পেছন দিকে টানা শুরু করে। এরকম টানাটানি হেসকা হেসকি এরকম করতে করতে একটা সময় তারা আসলে তোরা ছোট মানুষ বা অত বেশি সাহসও তাদের মধ্যে ছিল সেটা না। তো এক সময় তারা মানে এগুলা করতে করতে ওই যে তাপসির সে মানে হুট করে সেন্সলেস হয়ে পড়ে যায়। তো তাপসির যখন সেন্সলেস হয়ে পড়ে যায়, সিয়ামের তো আর কিছু করার নাই, সে এত বেশি ভয় পেয়ে গিয়েছিল, সে ফ্রিকড আউট বলা যায়। সে চিল্লাচিল্লি শুরু করে দেয় ওই জায়গার মধ্যে। তো এরকম চিল্লাচিল্লি করতে করতে 2-3 মিনিটের মধ্যে একজন মানুষ সেই পথটা ধরে হেঁটে আসতেছিল। আসলে একজন না, ওরা মনে হয় 2-1 জন ছিল। এরকম 2-1 জন মানুষ যখন হেঁটে আসতেছিল ওদেরকে দেখে এবং দেখার সাথে সাথে ওরাও সেখানে দৌড়ে আসে। তো দৌড়ে আসার পর তারা জিজ্ঞেস করে কি হয়েছে তোমাদের সাথে। তখন সিয়াম বলে যে এরকম এরকম ঘটনা আমাদের সাথে ঘটেছে এবং আমার চাচাতো ভাই তাপসির সে সেন্সলেস হয়ে গিয়েছে। তো এই অবস্থা যখন দেখে ওই লোকগুলা সহ তাদেরকে ধরাধরি করে ওই যে তাদের যে মসজিদ ছিল এলাকার মসজিদে নিয়ে যায়। এবং মসজিদে যাওয়ার পর মসজিদের যে ইমাম ছিল ওনাকে ইমাম সাহেবকে ডেকে তোলা হয়। তিনি সেই মুহূর্তে ঘুমাচ্ছিলেন। তো ইমাম সাহেব তো দেখেই বুঝতে পারছিলেন মানে যে কোনো কিছু সমস্যা হয়েছে বা তাদের সাথে কোনো কিছু ঘটেছে। তো তিনি ইমাম সাহেব কিছু পানি পড়া বা নিজে কিছু পানির মধ্যে ফুটু দিয়ে কিছু দোয়া কালাম পড়ে ঝাড়ফুঁক করে এবং ওই যে তাপসিরকে সেন্স ব্যাক করানোর চেষ্টা করে। তো এক সময় মানে কিছুক্ষণ পরে তাপসির সুস্থ হয়, মানে তার সেন্স ফিরে আসে। তো ফিরে আসার পর তাকে বাসায় দিয়ে আসা হয়, মানে তাদের দুইজনকে বাসায় দিয়ে আসা হয়। এবং এখন যে কাহিনীটা বলবো মানে এইটুকু তো বললাম আমি, এটা হচ্ছে তাপসিরের মুখ থেকে। বাকিটা হচ্ছে স্টোরিটা বা বাকি কাহিনীটা সিয়াম বা তাপসির তারা শুনেছিল তাদের ফ্যামিলির মানুষজনদের কাছ থেকে। তো এইভাবে 2টা দিন যাওয়ার পর শুরু হয় একটা প্রবলেম। সেটা হচ্ছে ওই যে জিন বা যে অশরীরী জিনিসটা তাদেরকে ভয় দেখিয়েছিল, মূলত জিন আর কি, সেই জিনটা তাদের উপর আসর করে বসে। এবং আসর করার পর
তারা দুইজনে উল্টাপাল্টা কথাবার্তা শুরু করে, পাকলামি শুরু করে। তাদেরকে বাসার মধ্যে মানে দৌড়ে বেঁধে রাখা যাচ্ছিল না। তারা ছোট ছোট ছেলে, কিন্তু তাদেরকে 3-4 জন মানুষ মিলে, বাসার সব ফ্যামিলি মেম্বাররা মিলে তাদেরকে ধরে রাখতে পারতেছিল না। তারা বারবার বাড়ি থেকে বের হয়ে যেতে যাচ্ছিল এবং উল্টা পাল্টা মানে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছিল, বিভিন্ন ধরনের পাগলামি করতেছিল। তো এরকম যখন মানে অবস্থাটা বেগতিক হয়ে যায়, তখন সিয়াম আর তাফসিরের পরিবারের মানুষজন তারা ওই যে ইমাম সাহেব, ওনাকে আবারও ডেকে নিয়ে আসেন এবং তিনি এসে একটা আসন বসান, দেখার চেষ্টা করেন আসলে ওনাদের মানে ওদের সাথে কি হয়েছে। তো একটু সময় পর তিনি বুঝতে পারেন যে ওদেরকে জিনে আসর করেছে এবং এটাই সেই জিন যেটা তাদেরকে সেদিন কবরস্থানের পাশে ভয় দেখিয়েছিল। তো তিনি ওই জিনগুলোর সাথে কথা বলতে চেষ্টা করেন এবং কথা বলার পর তিনি জানতে পারেন বা বুঝতে পারেন ওই জিনগুলো আসলে খুব বেশি বদমাশ জিন বা খুব খারাপ জিন, এবং সেখানে 1-2টা জিন না, টোটাল মানে 7 জন জিন, এবং ওই 7 জনই হচ্ছে তারা ভাই। তো ইমাম সাহেব তিনি জিনদের সাথে ডিল করার চেষ্টা করেন, তাদেরকে বোঝানোর চেষ্টা করেন যে তোমরা এই যে ইনোসেন্ট 2টা ছেলে, বা ওরা তো তোমাদের কোনো দোষ করেনি, তোমরা কেন এদেরকে কষ্ট দিচ্ছ বা কেন তাদের উপর আসর করলা। তো তখন তারা বলে, ওই জিনগুলা বলে, আমরা সেদিন সেখানে আমাদের মানে তাদের ওই যে রোডটা যেটা দিয়ে হেঁটে আসতেছিল সেখানে তারা রেস্ট নিচ্ছিল বা সেখানে বসেছিল, এমন সময় তাফসির আর সিয়াম তারা তাদের গায়ের উপরে পাড়া দিয়ে দেয়। তো এই যে জিনিসটা করে সেজন্য জিনগুলা খুব রেগে যায় এবং সেদিনই চেষ্টা করেছিল ওই যে তাফসির তাকে পেছন দিক থেকে টেনে নিয়ে মানে কোনো একটা ক্ষতি করার বা মেরে ফেলার, কিন্তু সিয়াম যেহেতু খুব আচান দিচ্ছিল এবং চিল্লাপাল্লা করে, সে কারণে একসময় জিনগুলো আর পারেনি ক্ষতি করতে। কিন্তু 2 দিন পরে হলেও তারা এসে তাদেরকে আবার আসর করে বসে। তো ইমাম সাহেব নিজের মতো করে ওনাদেরকে অনেক বোঝানোর চেষ্টা করেন জিনগুলাকে, কিন্তু তারা কোনোভাবেই কথা শুনবে না, তারা তাদেরটাই বলবে। তারা বলতেছিল তারা সিয়াম এবং তাফসির তাদের 2 জনের কোনো একটা বড় ক্ষতি করে তারপরেই যাবে। তো জিন এরকম যখন বাড়াবাড়ি করতেছে ইমাম সাহেবের সাথে, ইমাম সাহেবও এক সময় খুব রেগে যান। তো তিনি বলেন, আমি তোমাদেরকে মানে 24 ঘন্টা সময় দিলাম, এর মধ্যে তোমরা এই 2 জন ছেলেকে ছেড়ে চলে যাবা, নাহলে আমি কিন্তু তোমাদেরকে আগুনে পুড়িয়ে মারব। তো ইমাম সাহেব এরকম আলটিমেটাম দেওয়ার পরে ওই জিনগুলো আসলে এত বেশি বদমাইশ বা এত বেশি বদ জিন ছিল, টোটাল 7 জন ছাড়া, তারা তারপরও সিয়াম আর ওই যে তাফসির তাদেরকে ছেড়ে যায়নি। তো পরদিন হুজুর আবার আসে এবং তিনি ওনার সব কিছু রেডি করে ওই জিনগুলাকে আগুনে পোড়ানোর জন্য মানে ব্যবস্থা করেন। তো তাদেরকে এক সময় আসলে হুজুর আগুনে পুড়িয়ে মারেন, এবং আগুনে যখন পুড়িয়ে মারতেছেন তখন আশ্চর্য একটা ঘটনা হচ্ছে, ওই যে তাফসির আর সিয়াম তারা কিন্তু তখন মানে পজেসড, তারা তখন নর্মাল সেন্সে নাই। তো তাদেরকে তাদের ফ্যামিলি মেম্বারদেরকে দিয়ে জিজ্ঞেস করিয়েছিল তারা কিছু দেখতেছে কিনা। তো তখন তাফসির আর সিয়াম তারা বলতেছিল তারা দেখতেছে 7 জন মানুষ আগুনে পুড়ে যাচ্ছে এবং তারা খুব ছটপট করতেছে, তারা খুব কান্নাকাটি করতেছে। টোটাল মানে 7 জন মানুষের মতো আকৃতির মানুষ পুড়ে যাচ্ছে। তো এইরকম জিনিস তাফসির এবং সিয়ামের মুখ থেকে ওই যে ফ্যামিলি মেম্বার তারা সবাই শুনে এবং উপস্থিত যারা যারা ছিল সবাই শুনে। তো এভাবে ইমাম মানে ওই বদজিনগুলাকে পুড়িয়ে মারেন সেদিনের মতো। এবং পরবর্তীতে তাফসির আর সিয়ামের গায়ে মানে 7 থেকে 10 দিন মতো তাদের গায়ে খুব জ্বর ছিল, তাদেরকে বেড রেস্টে রাখা হয় এবং তাদেরকে হুজুর প্রতিদিন দেখতে আসতেন, তাদেরকে পানি পড়া দিতেন, আরও কিছু দোয়া কালাম পরে ঝাড়ফুঁক করতেন প্রত্যেক দিন। তো এইভাবে সপ্তাহখানেক করার পর এক সময় তাফসির আর সিয়াম তারা 2 জনেই আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যান এবং পরবর্তীতে তাদের সাথে আর কোনো ঘটনা ঘটেনি আর কি। তো এটাই ছিল সিয়ামের লাইফে মানে একদম তার জীবনে ঘটা একটা ঘটা, সাথে ছিল তার চাচাতো ভাই তাফসির। তো সিয়াম আমাকে ঠিক এভাবেই লিখেছেন আমাদের ফেসবুক পেজে। আমি ধন্যবাদ জানাতে চাই সিয়ামকে তার জীবনের এত সুন্দর কাহিনীটি আমাদের সাথে শেয়ার করার জন্য। আমি আসলে সবসময় চাই যে মানুষের ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতাগুলোকে প্রায়োরিটি দিতে। অনেকে অনেক ধরনের গল্প আমাকে পাঠান, কিন্তু আমার কাছে অনেক সময় মনে হয় এই যে কাহিনীগুলো এগুলো রম্যরস বা
কাল্পনিক কোনো গল্প, সেক্ষেত্রে আমি ওই কাহিনিগুলোকে প্রায়োরিটি দিই না। কিন্তু কেউ যদি তার জীবনে ঘটা সত্যি কোনো ঘটনা আমাকে পাঠান, আমি সঙ্গে সঙ্গে সেটা পড়ে দেখি, এবং সেটা যদি প্রচারযোগ্য হয়ে থাকে তাহলে আমি অবশ্যই রেকর্ড করে ফেলি। তো কেমন লাগলো আপনাদের এই যে সিয়ামের ঘটনাটি, আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন। আমি সবসময় বলি আপনাদের কমেন্ট আমার জন্য খুব খুব বেশি প্রয়োজনীয় এবং আমার কাছে আসলে খুবই ইম্পর্টেন্ট। আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, অন্য যত পেজ আছে বা যত ইউটিউব চ্যানেল আছে তারা কিন্তু 2-1টা কমেন্টের রিপ্লাই করে, কিন্তু আমি আসলে ব্যক্তিগতভাবে আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই করার চেষ্টা করি। ইচ অ্যান্ড এভরি কমেন্ট আই রিয়েলি ট্রাই টু রিপ্লাই। সো বিকজ আমি আপনাদের সবসময় বলি এটা আমার কাছে অনেক ভ্যালুয়েবল। তো আপনারা কমেন্ট করবেন বেশি বেশি এবং জানিয়ে দিবেন কেমন লাগলো আপনাদের। আমি আগামী এপিসোডে, মানে শনিবারের এপিসোডেও আরও কয়েকটা স্টোরি বা একটি কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসব। সেই পর্যন্ত আপনারা বেশি বেশি ভৌতিক সাবস্ক্রাইব করুন এবং আমাদের লাইক কমেন্টে হিট করতে থাকুন। সেই সাথে যদি সম্ভব হয় সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করে দিবেন। তো আমি আজকের মতো যাচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন। পরবর্তী এপিসোডে আবারও দেখা হচ্ছে বা শোনা হচ্ছে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।